আমি যে পোস্টটা দিয়েছি সেই পোস্টে আমি লিখেছি আমেরিকার বলে যে কোনো সময় উইকেট উপড়ে যেতে পারে ডক্টর ইউনূসের। আপনাদের যে খলিলুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, প্রথমে তিনি এখান থেকে গেছিলেন কাতারে, সেখান থেকে তাকে দুবাই ডেকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তার গন্তব্য হয় আমেরিকাতে। খলিলুরের তার সঙ্গে আন্ডার সেক্রেটারি হুকার এইচ তার সঙ্গে কথা হয়। তারপরেতে জেমসন গ্রিন, ইনি হচ্ছেন ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ, তার সঙ্গেও কথা হয়েছে। এখন এই যে বাংলাদেশে অন্তর্বর্তী নির্বাচন, সংখ্যালঘু নির্যাতন, তারপর সহিংসতা যেগুলো চলছে ইউনূসের আমলে, তাতে আমেরিকা প্রচন্ড খাপ্পা। কারণ আমেরিকা পৃথিবী জুড়ে এখন তো এটা পরিষ্কার হয়ে গিয়েছে আমেরিকা এখানে রেজিম চেঞ্জ করেছে। এখন রেজিম চেঞ্জ করে যাকে বসিয়েছে তিনি যদি এই ধরনের কাজকর্ম করেন তাহলে আমেরিকার মুখ পুড়ছে। সেটা আমি আগেও আপনাদের বলেছি, সেটাও খলিলুর রহমানকে এই আপনার হুকার এইচ তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন অন্তর্বর্তীমূলক নির্বাচনের কোনো নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি হয়নি, এজন্য আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি এবং আমরা খুব দুঃখ পেয়েছি। তাকে 36 পাতার একটি অভিযোগপত্র দেওয়া হয়। বিশেষ করে ভারতের সঙ্গে যে বৈধতা সৃষ্টি ডক্টর ইউনূসের আমলে যেটা হয়েছে এবং তিনি নিজেও যেটা করেছেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক যে নীতি আছে তার পরিপন্থী। এবং চীনের সঙ্গে যে ভারতের যে ঘনিষ্ঠতা বাড়ছে, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাণ্ডের ফলে একটা ভুল জিনিস হয়েছে, তাতে আমেরিকা মেরামতির চেষ্টা করছে। সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন ডক্টর ইউনূস এবং তার শাসিত সরকারের অন্যান্য প্রতিনিধিরা। ফলে ডক্টর ইউনূসের ওপরেতে তারা বেজায় খাপ্পা হয়ে রয়েছে। আজকে আপনাদের মধ্যরাতে বা আমাদের মধ্যরাতে, 8 ঘন্টা তো তফাৎ আপনাদের আমাদের, আজকে মধ্যরাতে জেমসন গ্রিন, আজকে মধ্যরাতে পল কাপুর আর সার্জিও গোর, এই দুজনের সঙ্গে মিটিং আছে খলিলুরের। এই খলিলুর রহমানের এই মিটিং এর আগে জেমসন গ্রিন যে 36 পাতার যে অভিযোগপত্র তাকে পৌঁছে দিয়েছেন, সেটা তাকে ভালো করে স্টাডি করতে বলা হয়েছে এবং বলা হয়েছে এই 36 পাতার অভিযোগে যতগুলো অভিযোগ আপনার রয়েছে তার সপক্ষে আপনি উত্তরটা দেবেন। ঢাকার উত্তর কি? খলিলুর বলেন আমি তো প্রধান উপদেষ্টা নই, আমি কি করে সব উত্তর দেব? তখন ওরা বলেন যে আপনি প্রধান উপদেষ্টা নন, কিন্তু আপনি তো মানে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আপনার সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে করা হয়, তাহলে আপনি নিশ্চয়ই জানবেন। খলিলুর সেখানে চুপ করে থাকেন। খলিলুর তো বলতে পারেন না যে আমাকে পাত্তাই দেন না, আমাকে ইডিয়েট ফিডিয়েট বলে গালাগাল করেন, সেটা তো আর বলতে পারেন না। ফলে খলিলুর এখানে চুপ করে থাকেন, খলিলুর কোনো কথা বলেন না। তাই খলিলুর এখন একটু ভেতরে ভেতরে অস্বস্তিতে রয়েছেন যে এই পল কাপুর এবং সার্জিও গোর তাদের সঙ্গে যখন বৈঠক হবে, সেই বৈঠকে তিনি কোন কোন প্রশ্ন মানের মুখোমুখি হবেন। তবে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ইউনূসের কর্মকাণ্ডে তারা খুব একটা সন্তুষ্ট নয় এবং তারা বিকল্প কিছু ভাবছেন। এই যে বিকল্প ভাবা, সেটা হয়তো আগামী কাল পরশুর মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে বিকল্প কি ভাবা। এখন আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে, আমার এটা কোনো খবর নয়, আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে, এখানে ইউনূসের থেকে
বেশি পাত্তা পাচ্ছেন খলিলুর রহমান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এবং ভারতের ঘনিষ্ঠ। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এমন একজনকে চাইবে যে এই পরিস্থিতিতে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুজনের সঙ্গে একটা সমান সখ্যতা বজায় রেখে চলেছে সেই রকম কোনো ব্যক্তিকে। তাহলে সেই রকম ব্যক্তি যদি বাঁচা হয় তাহলে এই মুহূর্তে খলিলুরের মানে গ্রহণযোগ্যতা অনেক বেশি। ফলে আমার তালিকায় খলিলুর হয়তো এগিয়ে থাকতে পারেন, এটা আমার নিজস্ব মানে বুদ্ধি বিবেচনায় বলে। যখন তারা ইউনূসকে হটাতেই চাইছেন তাহলে কাউকে তো কাউকে বসাতে হবে, কারণ ইউনূস থাকলে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, দেশেই অরাজকতা চলবে এবং একটা কড়া হাতে এটাকে দমন করার জন্য সেই রকম ব্যক্তির দরকার যে দুটো দেশের পক্ষেই মানে তার রয়েছে, বন্ধুত্ব রয়েছে এবং সম্পর্ক ভালো এবং দেশকে তিনি ভালোভাবে চেনেন। কারণ দেশের সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক আজকে ভালো আছে, কালকে খারাপ হয়ে যেতে পারে, আবার কালকে আজকে খারাপ আছে কালকে ভালো হয়ে যেতে পারে, কারণ সবই নির্ভর করে সময়ের উপর। যেমন এই যে আমেরিকার সঙ্গে ভারতের যে এখন ট্যারিফ নিয়ে যে টানাটানি চলছে এবং মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন, আমাদের নরেন্দ্র মোদী কিন্তু চুপ করে আছেন। কারণ নরেন্দ্র মোদী জানেন যে কূটনীতিতে কোনো সম্পর্কই মানে মন্দ ভালো কোনোটাই চিরস্থায়ী নয়, সবটাই কিন্তু সময়ের উপর নির্ভর করে। আর ইন্দো প্যাসিফিক জোনে নিরাপত্তা এবং চীনকে দূরে রাখা, চাপে রাখা এবং ব্রিক্স গঠনের ব্যাপারে ভারত হচ্ছে এখন ট্রাম্প কার্ড। ভারতকে যদি চটানো হয় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় পুরো একেবারে একা হয়ে পড়বে, আর তার কোনো রকম মানে এইখানে প্রভুত্ব খাটানোর কোনো রকম মানে এই থাকবে না, রাস্তাই থাকবে না। ফলে এই চীনের প্রতি প্রভাব কমানো, এই যে আপনাদের প্লেন কেনার কথা হচ্ছে, কিনবে কি কিনবে না সে তো পরের কথা। পাকিস্তান থেকে ওই ঝরঝরে লড়ঝরে প্লেন যে কটা উঠবে সে কটাই কয়েকদিনের মধ্যে ক্র্যাশ করবে, পাইলট গুলোর ফালতু ফালতু প্রাণ যাবে। আর চীনে যে বিমান কেনার কথা হচ্ছে, কিনুক বা নাই কিনুক, প্রস্তাব তো গেছে, একটা 30 মিলিয়ন একটা প্রস্তাব নাকচ হয়েছে, কিন্তু এই প্রস্তাবটা তো পাকিস্তানও স্বীকার করেছে এবং বাংলাদেশের আপনার নৌপ্রধানও পাকিস্তানে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমরা মাল্টিরোল ওই যে আমরা কিনছি যেটা চীনের তৈরি, পাকিস্তান শুধু যন্ত্রাংশটা জোরে, পাকিস্তান নিজে কিছু করে না, এটা ছুঁচো বানায় না পাকিস্তান। তো বাংলাদেশ সেক্ষেত্রে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে আছে। বাংলাদেশে তবু কিছু উৎপাদন হয়, কিছু রপ্তানি হয়, পাকিস্তানে কিচ্ছু তৈরি হয় না, কিচ্ছু রপ্তানি হয় না। ফলে পাকিস্তান হচ্ছে একটা ভাঁড়ের দেশ, যেটা হচ্ছে পুরো আর্থিক সহায়তার উপর চলে, মানে ভিক্ষাবৃত্তি করে চলে। তো এখন আগামীকাল এই যে পল কাপুর এবং সার্জিও গোর তাদের যে সঙ্গে যে খলিলুরের মিটিং আছে, সেই মিটিং এ পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে বসাতে চলেছে। তো ইউনূস যে একেবারে অপাঙ্ক্তেয় হয়ে গেছেন, ইউনূসের কথা কিন্তু কেউ জিজ্ঞেসও করেন না, ইউনূসকে কিছু বলার কথাও ওনারা বলেন না যে এটা গিয়ে আপনি ডক্টর ইউনূসকে বলবেন। একটা মানুষ যদি নিজেকে নামাতে চায় তাহলে নামাতে নামাতে সে কোথায় নিয়ে যায় নিজেকে নিজে বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। এখন যখন অনুধাবন করতে পারছে তখন কিন্তু আদৌ যদি পেরে থাকেন, অনুধাবন আদৌ যদি পেরে থাকেন, তাহলে পরে তিনি আমার মনে হয় না খুব একটা বেশি দিন অনুধাবন করলেও তিনি থাকতে পারবেন, আর এই তিনি ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন। সুতরাং আপনারা অপেক্ষা করুন, ডক্টর ইউনূসের জামানা খুব শীঘ্রই অন্ত হবে, কেউ হটাবে না, যে বসিয়েছে সেই কান ধরে সরিয়ে দেবে, তারপর দেশেই রেখে দেবে, তাকে সেফ এক্সিটও দেবে না, কারণ ভারতকে সেক্ষেত্রে চটাবে না, কারণ ভারত বলেছে সেফ এক্সিট আমরা ইউনূসকে দেব না। সেক্ষেত্রে ভারতকে চটিয়ে ইউনূসের মতো একটা মানুষকে তারা সেফ এক্সিট দেবে না। আমেরিকা যতক্ষণ পর্যন্ত আমেরিকার স্বার্থ আছে
ততক্ষণ আমেরিকা আপনার বন্ধু। স্বার্থ মিটে গেলে আমেরিকা আপনার দিকে ফিরেও তাকাবে না। এটা সারা পৃথিবী জানে। আর ইউনূস কতটা জানে না জানে, যদি না জানে তাহলে এবার বুঝে যাবে, আর জানলে পরে তিনি এখন আফসোস করবেন। এছাড়া তার কিছু আর করার নেই। কারণ এখন ওই আপনার বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তারা কিন্তু এখন এই ব্যাপারে কোনো কথা বলতে পারছেন না। তাদের এই ব্যাপারটা নিয়ে একদম মুখ চুপ করে থাকতে বলা হয়েছে, মানে ডেমোক্র্যাটদের তরফ থেকে। ডেমোক্র্যাটরাই তো অপোজিশন, তারা এবার চাইছে ভোটে জিতে আসতে। ট্রাম্পের আমলে যত ভুল কাজকর্ম হয়েছে সেটা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড ডেমোক্র্যাটদের কাছে। আর ডেমোক্র্যাটরা এই ভুল শোধরানোর ব্যাপারে হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টনকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দিচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে। ফলে আপনারা একটু অপেক্ষা করুন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে গেলে আওয়ামী লীগকে আনতেই হবে। সেক্ষেত্রে শেখ হাসিনাকে হয়তো আমেরিকায় এবং ভারত দুজনে নিয়ে গিয়ে বসিয়ে দেবে ওইখানে, বাংলাদেশে হয়তো রাষ্ট্রপ্রধান হিসেবে বসাবে, অথবা আপনার ওখানে এমনি নির্বাচন লড়ার জন্য বসাবেন। সেটা শুধু এখন সময়ের অপেক্ষা। যারা হতাশ হয়েছিলেন, যারা ভাবছিলেন যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, ফিরবে কি ফিরবে না, তাদের কাছে এটা একটা সুখবর যে অন্তর্ভুক্তি নির্বাচন করার ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়ে দেওয়া হয়েছে, ভারত তো বলেই দিয়েছে, এবং শেখ হাসিনা দেশে ফেরার জন্য তৈরি হয়ে আছে। ক্ষেত্র পুরো মানে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মানে মানে যে ক্ষেত্রটা তৈরি করার জন্য এতদিন অপেক্ষা করা হচ্ছিল, সেই ক্ষেত্রটা তৈরি করা হয়ে গিয়েছে। এইবারেতে আপনাদের অপেক্ষা করতে হবে, তাহলে পরে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা কতটা বিপদে আছেন আর কতদিন বিপদে থাকবেন। একটু অপেক্ষা আপনারা করুন।